নমস্কার, কৃষ্ণনগর থেকে বলছি। বাংলা স্ফিয়ার করতে যখন এসেইছি তখন রথ দেখা এবং কলা বেচা দুটোই একসঙ্গে করব বলে মনস্থ করেছি। এখানে এমন একটা নাগরিক আন্দোলন হচ্ছে যার সচরাচর পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই না, হয়তো অনেক জায়গায় হয়, কিন্তু আমাদের মিডিয়ার নজরে সেসব আসে না। সেটা হলো নদীকে কেন্দ্র করে নাগরিক আন্দোলন। দেখুন, পশ্চিমবঙ্গ চেহারাটাই অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে একেবারে অন্য রকম হয়ে যেতে পারত যদি আমরা সব কিছু ছেড়ে শুধু আমাদের নদীগুলোর দিকে দৃষ্টিপাত করতাম এবং তাদের নাব্যতা, তাদের বহতা যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে অব্যাহত রাখার জন্য যা যা রাষ্ট্রীয় স্তরে, সরকারি স্তরে এবং সমাজকে সঙ্গে নিয়ে করার কথা সেটা করতাম। আজকাল বাংলার নামলে যেটা সবচেয়ে খারাপ লাগে, যেখানে তাকাবো সেখানেই ছেলেবেলায় দেখা দুকুল ছাপানো নদীগুলো কার্যত ড্রেনের চেহারা নিয়েছে। শান্তিনিকেতন যখন যাই তখন অজয় নদের চড়া দেখলে বুকটা কেঁপে ওঠে। আমরা তো সব ছেলেবেলায় বাড়ি আমার অজয় নদীর বাঁকে পড়েছি, কিংবা ধরুন দামোদর, কিংবা আমি যে শহরে আছি সেখানকার জলঙ্গি এবং অঞ্জনা। যেখানে বসে আজকের এই কথোপকথন, তার পিছনে যে দিঘিটা আছে সেটাও কাগজে কলমে অঞ্জনা নদীরই একটা অংশ। অঞ্জনা এবং জলঙ্গি অনেকটা দুই সহোদরার মতো এই কৃষ্ণনগর শহরটাকে একদা ঘিরে রেখেছিল। দুই নদীর উপকূলবর্তী জায়গায় মানুষ মাছ ধরত, বসতি ছিল, একেবারে খুবই উর্বর জমি থাকার কারণে চাষবাস হতো অতি উচ্চমানের। এখন সেগুলো শুধু বিগত যৌবনা বললেও কিছু বলা হয় না, কার্যত একটা শীর্ণ স্রোতা নদী একদা ছিল, এটা না বলে দিলে বোঝার উপায়ই থাকে না। এটা নিয়ে আলোচনা করব বলে আমি এমন দুজন নদী আন্দোলনের সৈনিকের সঙ্গে বসেছি, যারা একজন জলঙ্গি আরেকজন অঞ্জনা, এই দুটো নদীকে নিয়ে অনেক দিন ধরে তাদের মতো করে আন্দোলন করছেন। আমার ডান দিকে ডক্টর কৌশিক সরকার, যিনি জলঙ্গি নিয়ে লড়ছেন, বাঁ দিকে দীপক রায়, যিনি অঞ্জনার সঙ্গে আছেন, চেষ্টা করছেন আবার যেন যদি অঞ্জনা নদী দিয়ে ভবিষ্যতের কোনো কবি কোনো কবিতা লিখতে পারে। জলঙ্গিকে অমর করে গেছেন জীবনানন্দ, অঞ্জনাকে রবীন্দ্রনাথ। সুতরাং অনুষঙ্গগুলো কতখানি সেটা আপনারাই ভাবুন। কৌশিক, আমি তোমাকে জিজ্ঞেস করি, জলঙ্গি বাঁচাও আন্দোলন কবে শুরু হলো, কিভাবে এগোচ্ছে, একটু আমাদের দর্শকদের একটু জানা দরকার এর প্রেক্ষাপটটা কি। জলঙ্গি আন্দোলন যদি সেইভাবে দেখা যায়, আমাদেরও আগেও অনেকেই এই আন্দোলনটাকে গড়ে তোলার চেষ্টা করেছে এবং আমরা যবে থেকে আরম্ভ করেছি 2020 সাল থেকে, সেই সালটাকে আমরা যখন এই আন্দোলনটা করতে হবে সেটা নিজেদের জন্যই, নিজেদের স্বার্থে, নাগরিক স্বার্থে, মানে একটা নদী মরে গেলে অববাহিকা তৈরি হবে না, গাছপালা এগুলো অক্সিজেনের অভাব হবে, এই সব চেতনা এবং আগামী প্রজন্মের কাছে একটা কিছু বার্তা দেওয়ার জন্য আমরা এই মুভমেন্টটাকে করবো বলে ঠিক করি। এবং আমরা যখন মুভমেন্টটা করি, তখন করতে শুরু করি, তখন যেটা আমরা বুঝতে পেরেছি, সারা পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন জায়গায় যখন রিসোর্সগুলো আমরা পাই বা দেখি, আমরা কালচার করি বন্ধুরা মিলে, তখন দেখেছি যে নদী আন্দোলনটা সাবেকি একটা আন্দোলনে দাঁড়িয়ে গেছে। মানে এটা অ্যাজ ইউজুয়াল একটা দাবি আমি রাখলাম, ব্যাস এখানেই শেষ, মানে আমার দায়িত্ব শেষ, হ্যাঁ, নদী বাঁচাতে হবে, নদী খনন করতে হবে। কিন্তু এই যে খনন করতে হবে, কেন করতে হবে এবং কী তার রোগ, সেই ব্যাধিটা জানতে গেলে মানুষের সঙ্গে মেশা এবং প্রত্যেকটা স্টেক হোল্ডারদের কী কী অবস্থায় ছিল পূর্বে, এখন কি, আগামী দিনে কি হতে চলেছে, এই যে একটা সার্বিক
চিত্রটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করি এবং তাদের কাছ থেকেও যখন ডেটা কালেকশন করি এবং আমাদেরও কিছু ইনপুট গ্রামের প্রান্তিক লোকরা দিয়েছেন, সেইটাকে নিয়ে আমাদের মনে হয়েছে এটা রাজনৈতিক স্তরে যারা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, ইভেন লোকাল বডিতেও যারা আছেন তাদের দায় সব থেকে বেশি। তাদের যদি সচেতন না করতে পারি তাহলে এই মুভমেন্ট করা বৃথা। সেই জন্য জলঙ্গি নদী সমাজ গড়ে উঠেছিল সম্পূর্ণ একটা শ্রেণী আন্দোলনকে কেন্দ্র করে, এর সঙ্গে মানুষকে জুড়ে আমাদের যেমন নাম দেওয়া হয়েছে জলঙ্গি নদী সমাজ। এখানে যারা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তারা সবাই আমাদের মেম্বার, এই মনে করে সেখানে একটা নেতা মন্ত্রীও যেমন মেম্বার, পুলিশ আধিকারিকরাও মেম্বার, আবার ডিএমএসপি যারা আসে চলে যায় তারাও মেম্বার। তাদের আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন আঙ্গিকে, যেমন আমরা বন্ধ করেছি নদীর জন্য, আমরা অনশন করেছি, আমরা 40 কিলোমিটার সাইকেল যাত্রা করেছি এবং সেগুলো সম্পূর্ণ নদী অববাহিকাকে কেন্দ্র করে নদীর তীরবর্তী মানুষের সঙ্গে কথা বলতে বলতে রিলেট করতে করতে করেছি। এবং শর্ট থেকে ডাইনামিক যেটা আমরা করতে পেরেছিলাম, 2021-এর পঞ্চায়েত ভোটে জলঙ্গি নদী সমাজের থেকে একটি জেলা পরিষদে ক্যান্ডিডেট দিই, নদীর জন্য চাইছি ভোট, এই ক্যাপশনটাকে সামনে রেখে আমরা জানতাম আমরা জিতবো না, কিন্তু 100টা গ্রামে পঞ্চায়েতে যখন জেলা পরিষদে দাঁড়ানো হয় 100টা গ্রামকে কেন্দ্র করে একটা জেলা পরিষদ আসন তৈরি হয়, সেইখানে আমরা বার্তাটা পৌঁছাতে পেরেছি এবং সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম সমস্ত দলের সঙ্গেও আমরা কথা বলেছি, তাদেরও আমাদের ইশতেহার তুলে দিয়েছি। এইটাই আমাদের কাছে সবথেকে বড় কথা। যারা আমরা ভেবেছি নদী আন্দোলনটা শুধুমাত্র ওই ড্রেস কোড পরে আমি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ালে এই নদী বাঁচবে না। এই নদীকে বাঁচাতে গেলে যারা নদী বিচারালয় থেকে আরম্ভ করে যারা এইসব লোকসভা, বিধানসভায় ক্যান্ডিডেট হচ্ছে তাদেরকেই আগে সচেতন করে তাদেরকেই মূল এজেন্ডায় এইটাকে নিয়ে আসতে। ওকে, আমি আলোচনার গভীরে পরে আসছি। জলঙ্গির এই মুহূর্তে উৎসস্থল থেকে যেখানে তার অববাহিকা দিয়ে যেখানে মিলন, এই স্ট্রেচের একটা, যদি তোমাকে বলি যে একটা ছবি আঁকো, তাহলে ছবিটা কীরকম? ছবিটা বিক্ষিপ্তভাবে সব জায়গায় বাঁধাল এবং বাধার সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের কাছে ডেটা আছে, সরকার টেন্ডার ডেকে। জলঙ্গির উৎপত্তি কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায়? মুর্শিদাবাদের আখরিগঞ্জ। আখরিগঞ্জ, সেই জন্যে ওখানে একটা কনস্টিটুয়েন্সির নামই জলঙ্গি। আখরিগঞ্জ থেকে এসে কত কিলোমিটার লম্বা নদী? 47 কিলোমিটারের এর ব্যাপ্তি ছিল, কিন্তু এখন বর্তমানে 201 কিলোমিটারের রেকর্ড পাওয়া যায়, বাকিটা অবলুপ্ত। তো এই 201-এর মধ্যে কতটা ভেসে আছে আর কতটা বুঝে গেছে? এই স্ট্রিমটা পুরোটাই আছে, কিন্তু এর জলস্তর একদম অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড 86% জল আমরা উত্তোলিত করে ফেলেছি। নদিয়া মুর্শিদাবাদের অ্যাজ পার রেকর্ডে বলছে 86% ভূগর্ভস্থ জল আমরা জলঙ্গি থেকে তুলে ফেলেছি। আচ্ছা, আর মাত্র 14% জল আছে। এটা গিয়ে শেষ হচ্ছে কোথায়? 2000 একদম মায়াপুরের কাছে গিয়ে ভাগীরথীতে মিশছে, যেটাকে আমরা গঙ্গা বলি, তা ভাগীরথীতে গিয়ে মিশছে হচ্ছে জলঙ্গি নদী। ওকে, সবচেয়ে খারাপ জায়গা অবস্থা কোথায়? করিমপুর, তেহট্ট, এই জায়গাটা, এই অববাহিক এই স্ট্রিমটা একেবারেই অবরুদ্ধ হয়ে আছে, যেখানে কচুরিপানা যেমন স্ট্যাগ হয়ে খাস জমি হয়ে গেছে, আবার কোথাও সরকারি বাস স্ট্যান্ড পর্যন্ত হয়ে গেছে। নদীর উপর রাস্তা হয়েছে, একদম টেন্ডার করে রাস্তা হয়েছে, তার জন্য ডেপুটেশন দেওয়া হয়েছে, কাগজেও রেকর্ডেড হয়েছে, সেইটাও আমাদের কাছে আছে। তো এইগুলোকে আমরা এখন চাইছি যাতে এই বৃহত্তর জায়গা থেকে এইগুলো বার্তাগুলোকে পৌঁছে দিয়ে একটা নদীকে বাঁচাতে গেলে যা যা করার দরকার আমাদের জলঙ্গি নদী সমাজ এবং কিছু সাথী সংগঠন মিলে আমরা সেই মুভমেন্টটা করার জন্য বিভিন্ন দিল্লি পর্যন্ত আমরা গিয়েছি, কথা বলেছি মন্ত্রী লেভেলে এবং রাজ্য স্তরেও আমরা ইরিগেশন থেকে আরম্ভ করে তখন পার্থবাবু তার কাছেও আমরা গিয়েছি এবং পুরো আমরা প্রেজেন্টেশন তুলে দিয়েছি যেগুলো তুলতে হবে। বাঁধাল, কোমর বলে এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো টেকনিক্যাল ওয়েতে আপনাকে যদি দেখাই
মানে এগুলো আর কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এইগুলোও তোলা দরকার। আর অঞ্জনার কি হাল? অঞ্জনার কৌশিক সরকার যেখানটায় শেষ করলো, এখন জলঙ্গির যে অবস্থাটা, এই অবস্থা আজ থেকে 2 দশক আগে 3 দশক আগে অঞ্জনার ছিল। কিন্তু যেহেতু সেই সময় উদ্যোগী ভূমিকা গ্রহণ করা যায়নি, বর্তমানে অঞ্জনার হাল খুবই খারাপ। অঞ্জনার উৎপত্তি কৃষ্ণনগর শহরে, নগেন্দ্রনগর থেকে, শেষ রানাঘাটের ব্যাসপুরে চূর্ণী নদীতে গিয়ে শেষ হয়েছে। কিন্তু এই বিস্তীর্ণ, তাহলে এটা জলঙ্গির মতো অত বড় নয়। না, এটা কখনোই নয়। জলঙ্গি তো অনেক বড় নদী। অঞ্জনা নদীর ক্ষেত্রে এই যে 32 বা 34 কিলোমিটার রাস্তা, একমাত্র কৃষ্ণনগর শহরের যে অংশটুকু আছে সেই জায়গাটা সবচাইতে খারাপ অবস্থা। কোথাও ড্রেন, কোথাও কিছুই প্রায় নেই, কিছু কিছু জায়গায় আছে। নদী বেডের উপর কনস্ট্রাকশন প্রচুর আছে। এবং যে জায়গাগুলোতে বিভিন্ন কনস্ট্রাকশন, এমনকি সরকারি ঘরও, সরকারি দপ্তরগুলোও রয়েছে, যে জায়গাগুলো সম্পূর্ণভাবে নদীর অংশ, কিন্তু এটা হয়েছে। স্বাভাবিক কারণেই জলঙ্গি থেকে অঞ্জনা নদীতে জল ঢুকতে পারছে না। জলঙ্গি থেকে যেহেতু অঞ্জনাতে জল ঢুকতে পারছে না, স্বাভাবিকভাবেই কৃষ্ণনগর শহর পেরিয়ে যে গ্রাম এলাকা, সেই এলাকাতে নদী দখল হয়নি, কিন্তু নদীটা মরে যাচ্ছে। স্বাভাবিকভাবেই বর্ষার সময় নদীতে প্রচুর জল থাকে, কিন্তু সারা বছর আস্তে আস্তে সেই জলটা কমে যায়। কি করে থাকে? যদি বেড উপরে উঠে যায় তাহলে তো জল প্লাবন হয়ে যাওয়ার কথা। বর্ষায় হচ্ছে সেটা, বর্ষায় জলটা আসছে। 2000 সালের যে সর্বশেষ বন্যা, সেই বন্যা কিন্তু কৃষ্ণনগর শহরকে বাঁচিয়ে দিয়েছিল এই নদী। কিন্তু 2000 সালের পরে গত 26 বছরে শহরাঞ্চলে আরও ভয়ঙ্কর অবস্থা হয়েছে। শীর্ণকায় থেকে শীর্ণতম হয়েছে, জায়গায় জায়গায় ড্রেন তৈরি হয়ে গেছে, ড্রেনের মতো। আমরা 2018 সালে অঞ্জনা নদী নিয়ে লড়াইটা শুরু করেছিলাম। রানাঘাট থেকে কৃষ্ণনগর নদী পাড়ের 42টা গ্রাম পথ ধরে 2 দিন ধরে পদযাত্রার মধ্যে দিয়ে। তারপরে এই সময়কালে সফলতা যদি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে এই নদীর বুকে যেখানে যেখানে কনস্ট্রাকশন তৈরি হচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে। নদী বিক্রি হতো, নদীর জায়গা বিক্রি হতো, সেগুলো অনেকাংশে বন্ধ হয়েছে। এখন এই কে বিক্রি করতো? বিক্রি হতো, কাকেই বা বিক্রি করতো? বিক্রিরও লোক আছে, কেনারও লোক আছে। কি করতো তারা নিয়ে? সেখানে কেউ কোনো কনস্ট্রাকশন তৈরি করছে, যারা চাষাবাদ করছে তাদের ব্যাপারটা আলাদা, মাটি কেটে মাটি বিক্রি হচ্ছে, এগুলো হতো। সেগুলো বন্ধ হয়েছে অনেকাংশেই। কিন্তু যেটা আমরা করতে পেরেছি, এই যে 42টা গ্রাম, এই 42টা গ্রামের একটা বড় অংশের মানুষকে আমরা এইটুকু বোঝাতে পেরেছি যে নদীটা সংস্কার প্রয়োজন। পঞ্চায়েতগুলো কিছু সংস্কার করেছে মাঝে মাঝেই, কোথাও কচুরিপানা পরিষ্কার, কখনো খনন করে কিছুটা হয়েছে। কিন্তু এই গ্রামগুলোতে কিন্তু সেখানকার যে মৎস্যজীবীরা, তারা কিন্তু বর্ষা থেকে বেশ কিছুটা সময় এটাকে কেন্দ্র করে তাদের চাষ এবং তাদের জীবিকা নির্বাহ সেটা তারা করেন। এবং এখানে একাধিক মৎস্যজীবী সমবায় সমিতি আছে। সেই অংশগুলোতে অবশ্য সারা বছর নদীর মতো চেহারা। সেই মৎস্যজীবী সমবায় সমিতি আছে। মৎস্যজীবী সমবায় সমিতি আমাদের এই আন্দোলনের একটা পার্ট। কিন্তু যতক্ষণ পর্যন্ত কৃষ্ণনগর মৎস্যজীবীরা কি মনসুনের সময় মাছটা ব্যবসা করতে পারে না? সারা বছর পারে? মৎস্যজীবী সমবায় সমিতি যেখানে আছে তারা সারা বছর করে। কিভাবে করে? কারণ সারা বছর সেখানে যথেষ্ট পরিমাণে জল থাকে। ওকে। নদীর একটা বড় অংশ আছে যেখানে সারা বছর জল থাকে। সেই অংশটা কোথায়? সেই অংশটা হচ্ছে কৃষ্ণনগর শহর, যেখান থেকে শেষ হলো শক্তিনগর হসপিটাল, হসপিটাল থেকে দোগাছি পঞ্চায়েতের প্রায় পুরোটাই। আচ্ছা। এবং সেখানে বিস্তীর্ণ এলাকা আছে, যে এলাকাটা সম্পূর্ণভাবে সেখানে নৌকো চলাচল করে। সেখানে মৎস্যজীবী সমবায় সমিতিগুলো মৎস্য চাষ করে। এবং সেখানে আমরা প্রতি বছর অঞ্জনা নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে এবং অন্যান্য সহযোগী সাথীদের নিয়ে আমরা প্রতি বছর নিয়ম করে সেখানে আমরা অঞ্জনা নদীবক্ষে সাঁতার প্রতিযোগিতা করি। এবং তাতে জেলার সাঁতার সংস্থাগুলো অংশগ্রহণ করে।
এটা স্ট্রেচটা কত বড় হবে? সেটা 1 কিলোমিটার করা যায়, কারণ না আমি বলছি যে অংশটুকু হ্যাঁ এখনো জীবন্ত এবং হ্যাঁ মানে যেখানে নৌকা চলাচল হয় বা মৎস্য চাষ হয়, 75 মিটার থেকে 100 মিটার এখনো নদী চওড়া আছে সেই জায়গাগুলোতে। আর উইথ চওড়া বলতে চাইছি, হ্যাঁ। লম্বা লম্বা। লম্বা এখনো প্রায় 7-8 কিলোমিটার জায়গা আছে, যে জায়গাগুলো কিন্তু সম্পূর্ণভাবেই এখনো নদী। একটা জিনিস আমি বুঝতে পারি না, তো নদী পথ যদি আগে ধরো বাধাপ্রাপ্ত হয়, তাহলে পরে গিয়ে আবার নদী ভরন্ত হয় কি করে? হ্যাঁ, আসলে এই যে জায়গাগুলো ভরন্ত রয়েছে সেই জায়গাগুলো বলা যেতে পারে খানিকটা বিল বাওড়ের মতো হয়ে রয়েছে, মানে আচ্ছা। দিঘির মতো যে জায়গাগুলোতে সারা বছর জলটা থাকে। বর্ষায় হয়তো কুল ছাপিয়ে যায়, কিন্তু সারা বছর সেখানে জলটা থাকে, অনেকটা পুকুর টাইপের হয়ে গেছে আর কি। কিন্তু ওই 7-8 কিলোমিটার জায়গা যেটা আছে সেখানে সারা বছর জল থাকে। জলঙ্গির এরকম কোনো স্ট্রেচ আছে? হ্যাঁ, জলঙ্গিরও অনেক স্ট্রেচ আছে। যেমন জলঙ্গির থেকে অঞ্জনাও যেমন বেরিয়েছে, এরকম কলিঙ্গ বলে একটা নদী আছে, যেটা চাপড়ার ওখান দিয়ে গিয়ে মাছদিয়া দিয়ে গিয়েছে। ওটাও অনেকটা বড়, ওটা অঞ্জনার থেকেও বড় দিয়ে, যেটা নিয়ে নদী সংযুক্তিকরণ বলে আমাদের একটা দাবি ছিল, সেইটা ভারত সরকার থেকে স্যাংশন হয়েছে। তো আমাদের যেটা চিন্তা ভাবনা, নদীকে মানে এই নদীগুলোকেও যদি মানে সংযুক্তি করা যায়, তবে গিয়ে জলাশয় জলাভূমি যেগুলো আছে সেগুলো যে অবস্থায় আছে সেই খনন করে এই স্টেজগুলোকে যদি আবার পুনরায় বহমানতা ফেরানো যায়, তো সংযুক্তিটা দরকার। এই সংযুক্তি না করলে এখন জলের প্রবাহ যেহেতু কাটা হয়ে গেছে, কার সঙ্গে কার সংযুক্তি হবে এক্ষেত্রে? জলঙ্গির সঙ্গে শাখা নদীগুলো। তারা কারা কারা বলো তো? যেমন আছে ইছামতি, তো এখান থেকেই স্ট্রিমটা গিয়ে কলিঙ্গ নদীটা গিয়ে ইছামতিতে মিশবে, মানে আপার ড্যাম আর লোয়ার ড্যাম, মানে আমাদের জলটা যাবে সুন্দরবনের মিঠা জলটাকে বাড়াবে। এইটাকেই বলছে নদী সংযুক্তিকরণ, যার ফলে এরকম অনেক কটা নদী আছে, যেমন সরস্বতী নদী বলে একটা আমাদের এই মায়াপুরের এখান দিয়ে একটা স্ট্রিম আছে। সরস্বতী তো বলে যে একটা ইউফেমিজম, নদী নেই। হ্যাঁ, এখন দেখতে গেলে সেরকমই, কিন্তু একটা সময় রেকর্ডেড আছে সরস্বতী নদী। এইটা বলে মিথিক্যাল রিভার। না, আমাদের যারা টেকনিক্যাল আছে, মানে যারা এটা নিয়ে চর্চা করে, সুপ্রতিম কর্মকার, সে তো প্রমাণ করে দিয়েছে, বা তার যে তথ্য বলছে এখানে ছিল স্ট্রিম। ওকে, তো এখন সরস্বতীকেও কি বাঁচিয়ে তোলা সম্ভব? না, সেটা সম্ভব না। বাংলা থেকেই সরস্বতী বিদায় নিয়েছেন, আর মাটিতে কি করে হবে? সেটা তো একটা বড় প্রশ্ন। হ্যাঁ, কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা। তাহলে কোন কোন নদীর মানে ইন্টারকানেক্টিভিটি সম্ভব অ্যাজ অফ ডেট? আরও একটা নদীর কথা আলোচনায় আসছে না, সেটা হচ্ছে চূর্ণী। হ্যাঁ, চূর্ণীটা তো সংস্কার আরম্ভ হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এবং কিছুটা অংশ একটা ব্রিজ হওয়ার জন্য একটু প্রবলেম হয়েছিল, হুম। সেটাও আন্দোলন করে, চূর্ণীতে যারা আন্দোলন করছে আমাদের সাথী সংগঠন আছে, তারা করে, অতএব এটা সরকার থেকেই করে দিয়েছে। তার জন্য ওদের ডেপ বা জলের প্রবণতাটা মানে প্রবাহমানতাটা অনেকটাই বেড়েছে। আচ্ছা, চূর্ণীর স্ট্রেচটা কত বড়? ওটা মোটামুটি 100 কত কিলোমিটার তো হবে। বড় নদী? হ্যাঁ, বড় নদী। চূর্ণী বড় নদী। কোথা থেকে শুরু কোথায় শেষ? মাঝদিয়া থেকে মাছদিয়া থেকে শুরু হয়েছে, ওটা একদম বাংলাদেশের গিয়ে ইন্টারকানেক্টিং কোনো একটা ওকে, তো এখন আমার বক্তব্য হচ্ছে, যখন তোমরা অডিট করো, আমি অডিট শব্দটা ব্যবহার করছি সচেতনভাবে, নদীও তো বর্তমান অবস্থা দেখতে গেলে তো জরিপ করতে হয়, যে কোন কোন জায়গায় সিচুয়েশনটা তুলনায় ভালো, কোন কোন জায়গায় এমন ঘটনা ঘটে আছে যে ইট উইল টেক কোয়াইট এ হোয়াইল। ধরো সেখানে যদি কেউ সরকারি বাস স্ট্যান্ড তৈরি করে ফেলে, বা যেটা তোমরা বলছিলে যে কনস্ট্রাকশন উঠে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মতো পরিবেশে সেটাকে ভেঙে চুড়ে আবার নদীকে জাগ্রত করার কাজটা ইজ নেক্সট টু ইম্পসিবল। হ্যাঁ, সেই সব ক্ষেত্রে কি নদীর শাখাটাকে অন্যত্র সরিয়ে করতে হবে, না এই কম্প্রোমাইজটা করতেই হবে? কিছু কিছু ক্ষেত্রে ভাঙতেই হবে, আমরা যেটা দেখেছি। যেমন আপনি যেটা বলছিলেন, ভৈরব বলে একটা নদী আছে মুর্শিদাবাদে, যেটা পদ্মার থেকে জলঙ্গিকে এখন জল দিচ্ছে। জলঙ্গির যে জলটা এখন আর পদ্মা থেকে আসছে না, কিন্তু মানে ট্রেকটা ওপর নিচ হয়ে গেছে, এখন জলঙ্গি ওপরে পদ্মা নিচে, আগে যেটা উল্টো ছিল।
তো এখন এই ভৈরবটাকে সংস্কার করা খুব দরকার, কিন্তু ভৈরবের যারা আমাদের সাথীরা কাজ করছে, ভৈরব নদী সমাজ এবং আরও বেশ কিছু সংগঠন, সেখানে বসতি হয়ে গেছে বেশ কিছু জায়গায়। কালমেঘা বলে একটা পঞ্চায়েত আছে মুর্শিদাবাদ, ভগবান গোলা, লালগোলার ওই ওই বিস্তীর্ণ ওই মাঝখানের অংশটা, তো সেখানে ঘর বাড়ি সরকার থেকেই দিয়ে দিয়েছে। তো সেইখানে এখন পুরোটাই তো ভোট কেন্দ্রিক রাজনীতি। এখন সেই তাদের পাটটা তুলে তাদের ঘর ভেঙে সেইখান দিয়ে নদীর বহমানতা আনা যায় কি যায় না, সেটা সরকারের একটা বা প্রশাসনের দেখার বিষয়। কিন্তু আপনি যেটা বলছেন মিয়ান্ডারিং নদীর যেটা হয়, মানে এখানে বাধাপ্রাপ্ত হলো, নদী নিজের মাপ নিজে নিয়ে নিল, সেই স্ট্রিমগুলোকেও যদি আমরা ইন্টারকানেক্টিং করতে পারি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করানো যায়, তাহলে আমাদের মনে হয় নদীর বহমানতা বাড়বে। এটা যেমন সত্যি, তেমনি দিস এ ভেরি এক্সপেন্সিভ প্রজেক্ট। মানে যে কোনো নদীর, মানে এই ধরনের পুরনো নদী মজে গেছে, বেশিরভাগ জায়গাটাই আর নদীর চিহ্ন বলে কিছু নেই, চিহ্ন খুঁজে খুঁজে বের করে তারপরে নদীকে আবার তার জীবন ফেরত হচ্ছে। ধরো একটা অঞ্জনা, আমি এই জাস্ট বলছি, এই জলঙ্গি বা অন্যান্য নদী যেগুলো আলোচনা হচ্ছে তার তুলনায় অঞ্জনা ইজ এ স্মলার রিভার। এইটাকে যদি তার একটা আইডিয়াল অবতারে ফিরিয়ে আনতে হয়, তাহলে আনুমানিক কত খরচ হতে পারে? আমি আপনার এই বক্তব্যটার ক্ষেত্রে একটু ভিন্ন মত পোষণ করছি। না না, নিশ্চয়ই। কেন বলছি? আই এম নট এ রিভার এক্সপার্ট। না, কেন বলছি, আমি সব নদীর ক্ষেত্রে বলছি না। আমি যদি অঞ্জনা নদীর কথা বলি, অঞ্জনা নদীতে মূল সমস্যা কৃষ্ণনগর শহর। আচ্ছা, কিছুদিন আগেই গত এক দশকে আমরা দেখলাম যে 34 নং জাতীয় সড়ক, যেটা এখন 12 নম্বর জাতীয় সড়ক, যেটুকু তার জায়গা ছিল এবং সেখানেও দুপাশে প্রচুর দোকান, বাড়ি, সরকারি দপ্তর, বেসরকারি মানুষজন সব হয়েছিল, কিন্তু সমস্ত কিছু উড়িয়ে দিয়ে নতুন করে জায়গা অধিগ্রহণ করে আমরা গত 10 বছরের মধ্যেই দেখলাম একটা বিরাট একটা এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। অঞ্জনা নদীর ক্ষেত্রে যদি বলি, প্রথমত হচ্ছে, এটা সম্ভব হলো কী করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে? কিন্তু হয়েছে তো। আমার কাছে এটা খুব, দেখো, আমি ও ইয়ার্কি মেরে বলছিল যে সুমনদা আপনি কি, তার মানে আমি যখন বললাম যে আমি টোল রোডে উঠেছি, ও তখন বললো ও আচ্ছা, আপনি তাহলে দাদার রাস্তায় উঠেছেন। দাদার রাস্তা দিদির রাস্তার মধ্যে যে স্টার্ক ডিফারেন্স, যেটা এখনও আমি 48 বছর ধরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিকজ আই এম ম্যারিড ইন বালুরঘাট, যেখানে এনবিএসটিসির বাসে করে আমায় যেতে হতো 1982 সাল থেকে। তার আগে আমি এখানে জন্মেছি, ঠিক আছে, সেই স্মৃতি আমার নেই। প্রশ্ন হচ্ছে যে যে কাজটা বারাসাতে করা যায় না, যে কাজটা ধরো তারপরে ওই যে আমডাঙ্গায় করা যায় না, যে কাজটা কার্যত পশ্চিমবঙ্গে কোথাও করা যায় না, আর সেটা এই নদিয়া মুর্শিদাবাদে তো হয়েছে। এই স্ট্রেচে হলো কি করে? মানে হোয়াট ইজ দ্য ম্যাজিক ওয়ান্ড দ্যাট মেড ইট পসিবল? এটা তো আমার মনে হয় যে এই কাজটা যখন আমাদের এখানে যখন হয়েছে, আমরা তখন থেকেই শুনছিলাম যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, তারপরে ক্ষতিপূরণ বাড়াতে হবে, বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। কিন্তু আন্দোলন হলেও এরকম আন্দোলন কখনো হয়নি যে আমরা রাস্তা করতে দেব না, সেরকম কোনো আন্দোলন এখানে হয়নি। বরং এখানকার মানুষ চেয়েছিলেন যে হ্যাঁ, রাস্তাটা বড় হোক। স্বাভাবিকভাবেই যখন এই রাস্তাটা বড় হলো, তখন কিন্তু এলাকার ভোলটা বদলে গেল। যে প্রসঙ্গে আসলো অঞ্জনা নদী, অঞ্জনা নদীর যে গতিপথ, সেই গতিপথের একমাত্র এই 34 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার জায়গা আছে যে জায়গাটা সংস্কার করা প্রয়োজন, এবং সেটা সম্পূর্ণ কৃষ্ণনগর শহরে। বাকি যে অংশটা আছে একদম কৃষ্ণনগর শহর থেকে রানাঘাট, চূর্ণী নদী পর্যন্ত কোনো জায়গায় সংস্কারের প্রয়োজন নেই। বাহ, কারণ সেখানে নদী তার যে জায়গা সেগুলো কিন্তু নষ্ট হয়নি, এবং গ্রামাঞ্চলের মানুষ যারা মৎস্যজীবী, কৃষিজীবী, তারা নদীকে মা মনে করে, সেই মানুষগুলো নদীকে দখল করেনি। দখলটা হয়েছে শহরে। এই শহরের এই অংশটা যে দখল হয়েছে, এই জায়গাটা প্রশাসনকে ভাবতে হবে, যেখানে সরকারি দপ্তর পর্যন্ত তৈরি হয়েছে। আচ্ছা, সেখানে কি তোমরা কি রেসপন্স পাচ্ছ?
দেখো রেস- সরকারের কাছে গেলে হ্যাঁ ঠিকই বলেছো সেটা এক জিনিস, আর একটা গণপ্রতিরোধ বা নাগরিক স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে তোলা আরেক জিনিস। রেসপন্সের ক্ষেত্রে আমরা কিছু পুরনো ইতিহাস ঘাঁটছিলাম। এটা মানে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা প্রধানত কার? 100 বার সরকারের। সরকার না পুরসভার না কার? সরকারও তো এখন নানাভাবে বিভক্ত। কিছুটা না, সেচ দপ্তর, পৌরসভা সকলের অবশ্যই সম্মিলিত সিদ্ধান্তের উপর নির্ভর করবে, তাছাড়া এটা কখনো সম্ভব নয়। আমরা পুরনো একটু ইতিহাস ঘাঁটছিলাম। 2002-3 সালেও মুভমেন্ট হয়েছিল, এখনও বেঁচে আছেন খগেন দত্ত কৃষ্ণনগরের, একাই শুরু করেছিলেন। আমরা ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম 78-79 সালেও এই নদীকে বাঁচানোর জন্য লড়াই চলেছে। কারণ 78-80 সেই সময়েও কিন্তু এই নদী দিয়ে রানাঘাট থেকে নৌকোয় করে মাল আসতো, তখনও কিন্তু ছিল। কারণ তখনও সমস্ত ব্রিজ তৈরি হয়নি, রাস্তা এত ভালো ছিল না, এত পণ্য পরিবহনের এত 4 চাকা গাড়ি ছিল না। স্বাভাবিকভাবেই নদীর প্রয়োজনীয়তা কমেছে, নদীর প্রতি সেই দরদটা কমেছে এবং নষ্ট হয়েছে। বহুবার বিধানসভায় আলোচনা হয়েছে, একাধিকবার টাকা বরাদ্দ হয়েছে, সংস্কার হয়েছে, পাশাপাশি আবার যারা দখল করে রেখেছেন তারা আবার হাইকোর্টে মামলা করেছেন। এই সমস্ত কিছুর গেরোতে সব আটকে রয়েছে, কিন্তু সবটাই কৃষ্ণনগর শহরের মধ্যে। গ্রামাঞ্চলের যে এলাকাটা আছে আমরা খুব ভালোভাবে দেখেছি, ওই যে 42টা গ্রাম আছে, একটা গ্রামের মানুষও কিন্তু নদীটাকে দখল করে রাখেননি। হ্যাঁ, জলা হয়ে থাকলে যা হবে, কোথাও কচুরিপানা আটকে রয়েছে, কোথাও হাঁটাপথ তৈরি হয়েছে, বর্ষায় আবার ভেসে যায় সেগুলো। কিন্তু সরকার এই কাজটা করবে, আমরা কেবলমাত্র সচেতনতা বৃদ্ধি করতে পারি, আর যেটা পারি সরকারের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছে দিতে পারি, রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দিতে পারি। একটা জিনিস যেটা আমরা দেখেছি যে এখন কিন্তু কৃষ্ণনগর শহরে সিপিআইএম দল একটা সমাবেশ করছে, সেখানে 3-4টে দাবির মধ্যে নদী থাকছে, বিজেপি তাদের দাবির মধ্যে নদী থাকছে, তৃণমূল কংগ্রেসের দাবির মধ্যে নদী থাকছে, এমনকি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারাও এখানে এসে সংস্কার হবে বলে যাচ্ছেন। এই জায়গাটা তৈরি হয়েছে। আমরা আপাতত মনে করছি এটা জয়, তবে আমি মনে করি বা আমাদের অঞ্জনা নদী বাঁচাও আন্দোলন বা জলঙ্গি বাঁচাও আন্দোলনের যারা কর্মী, আমরা মনে করি এটা একটা দীর্ঘস্থায়ী লড়াই। এমন নয় যে কালকে চাইলাম হয়ে গেল, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজটা আমাদেরকে করে যেতে হবে। এই কৃষ্ণনগর শহরের এনক্রোচমেন্টটা হাঁটাতে গেলে অ্যাপ্রক্সিমেট কত টাকার প্রয়োজন? এই আর্থিক বিষয়টা নির্দিষ্টভাবে আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তবে কয়েকশো কোটি টাকার তো ব্যাপার অবশ্যই, কয়েকশো কোটি টাকা অবশ্যই। কারণ যা আছে সেটাকে যদি আমি করতে চাই সেখানে তো কয়েকশো কোটি টাকার ব্যাপার, সেটা অবশ্যই। আর জলঙ্গির ক্ষেত্রে ওরা যেটা মানে সরকারি দুটো দপ্তর থেকে এসে যে অ্যাসেসমেন্টটা হয়েছে সেটা তো 1700 কোটি টাকা, কিন্তু স্যাংশন যেটুকুনি আমরা প্রচার মাধ্যম বা অন্যান্য দপ্তর থেকে খবর পাচ্ছি 200 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। কে করেছে? না, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার উভয়কেই রেখে একটা কমিটি হয়েছে। টাকাটা দিচ্ছে গিজ বলে একটা জার্মান সংস্থা, মানে জার্মান কর্পোরেশনের একটি সংস্থা, তারা এই টাকাটা বরাদ্দ করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। নোডাল এজেন্সি কে খরচা করবে এটা? এটা এই রেশিও আছে 60-40 এরকম কোনো রেশিও আছে, মানে রাজ্য এবং কেন্দ্রের একটা রেশিও আছে, সেচ দপ্তরের মাধ্যমেই হবে। হ্যাঁ, সেচ দপ্তরের মাধ্যমে। না, টাকাটা কি গিজ দিচ্ছে না? গিজ হচ্ছে সুপারভাইজ করবে রেস্টোরেশন, কোনটা? গিজ টাকাটা দিয়েছে, এই যে রেস্টোরেশনটা হবে তার একটা আলাদা টেন্ডার হবে, এবং সেখানে দেখারও একটা মানে একটা সংস্থাকে শুনেছি, মানে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, যেমন কেপিএমজি বলে একটা কেপিএমজি ইজ এ এসেনশিয়ালি হচ্ছে মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোম্পানি। হ্যাঁ, ওরাও মানে যেমন আর্নস্ট অ্যান্ড ইয়াং, যেমন কেপিএমজি, যেমন এপিসি আমাদের ওয়াটার হাউস, এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, এখানে আছে রিভার রিসার্চ ইনস্টিটিউট যুক্ত আছে। এবার এই ম্যাপিং এবং এইটা করা, তার যে আপনি যেটা বললেন কেপিএমজি ধরনের যেসব সংস্থারা আছে, কেপিএমজি মানে হচ্ছে কেপিএমজি উইল ডু দ্য স্টাডি। হ্যাঁ, মানে এইটা আমাদের একটা দাবির মধ্যে ছিল যে টাকাটা যেটা বরাদ্দ হয় সেটা যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়। তার কারণ দেখা গেল, পূর্বেও দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে হয়তো এত কোটি টাকার বরাদ্দ হচ্ছে, কাজ হচ্ছে অনেক কম।
হুম। যার ফলে আলটিমেটলি বরাদ্দ হয়ে সে তো মানুষের, আপনার আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এটা হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমাদের একটা দাবির মধ্যে ছিল, এটা আমাদের দাবি, এবং যেটা এখন শোনা যাচ্ছে সেটা আমরা একটা নৈতিক জয় বলে মনে করছি। তবে আমাদের কাছে যে মেল কমিউনিকেশন হয়েছে তাতে থার্ড পার্টি হিসেবে কোনো একটি সংস্থাকেও, মানে আমাদের মতো যারা নদী কেন্দ্রিক কার্যকলাপ করি তাদেরও মানে এই কমিটির সাথে যুক্ত করে এই কাজটা হবে, যাতে আমরাও দেখে নিতে পারি ডুজ ডোন্টসটা। আচ্ছা, এটা কি তোমাদেরও অভিজ্ঞতা যে এর ক্ষেত্রে, অঞ্জনার ক্ষেত্রে যেমন গ্রামের মানুষ নদীকে রক্ষা করে শুধু তাদের জীবন জীবিকার কারণে নয়, নদী ফর দেম ইজ এ কাইন্ড অফ এ ডিটি, ঠিক আছে? তো এটা কি জলঙ্গির ক্ষেত্রে তাহলে হলো না কেন? জলঙ্গির ক্ষেত্রে গ্রামবাসীরা যেসব জায়গায় নদীটা মুজে যাচ্ছে বা এনক্রোচমেন্ট হচ্ছে সেখানে গ্রামবাসীরা ভিন্নতর আচরণ কেন করলো? প্রথম কথা, মানে এখন আর্থসামাজিক পরিস্থিতি যা হয়ে আছে, মানে বর্তমান অ্যাসপেক্টে গ্রামের দিকে কিন্তু এই সচেতনতাটা আছে। মানে আমরা যেটা আলোচনা করছি, যেটা দীপকদা অঞ্জনার ক্ষেত্রে বললো, সেটাও কিন্তু গ্রাম্য মানে কালচারের দিক থেকেই যারা গ্রামের লোকরাই কিন্তু নদীটাকে বাঁচায়। সেরকম জলঙ্গি তো শুধু কৃষ্ণনগর না, কৃষ্ণনগরের চারিপাশে যেসব গ্রাম বা তাকে কেন্দ্র করে যারা মৎস্যজীবী বা কৃষিজীবীরা অববাহিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা কিন্তু রক্ষা করে। কিন্তু বর্তমানে যেটা ঘটছে এই বিগত কয়েক বছর ধরে, সেটা হচ্ছে লোকাল বডি তার সঙ্গে যে রাজনৈতিক একটা অ্যাসপেক্টে এগুলোকে জুড়ে দেওয়া হচ্ছে। গ্রামের লোক কোথায় গিয়ে বলবে, একটা পঞ্চায়েত বা বিডিওর কাছে বলবে, সেখানে সেইটাকে ইগনোরেন্স এমন পর্যায়ে চলে গেছে। সেইটা ওভারকাম করতে গেলে পলিটিক্যাল, যেটা আমি একটু প্রথমেই বলতে চেয়েছিলাম, পলিটিক্যাল অ্যাসপেক্টে এই আন্দোলনটাকে নিয়ে না গেলে, আমি ক্ষমতায় আছি, আমি অনেক কিছু করতে পারি, তাহলে আমি যারা বিরোধী আছি তাদেরও তো দায়িত্ব সেইটাকে ডিসক্লোজ করা বা সেটাকে নিয়ে গ্রামের মুভমেন্টটাকে করা। সেইটা বন্ধ হয়ে গেছে দীর্ঘ 14-15 বছর, কি আরও বেশি, 20 বছর ধরে এই জায়গাটা তৈরি হয়েছে। এখানে নাগরিক সমাজের বাদ দিলে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে সবচেয়ে এনকারেজিং সাড়া পাওয়া যাচ্ছে? আমরা সমস্ত দলকেই আমরা অ্যাপ্রোচ করেছিলাম। মোটামুটি যেটা দেখা যায়, কেননা পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি এরা তাৎক্ষণিক ডিভিডেন্ড খোঁজে, দে আর প্রিপেয়ার টু ইনভেস্ট, বাট ইনভেস্টমেন্টের বদলে যাদের জন্য ইনভেস্ট করছি তারা আমাকে ভোট দেবে কিনা। নদী ইজ এ সেকুলার সাবজেক্ট, নদী ইজ নট এ সাবজেক্ট ফ্রম ওয়্যার ইউ ক্যান মিন্ট ভোটস, তাই তো? সুতরাং আমাদের যে রাজনীতির যে ধারা, সেটা হচ্ছে পেট্রন ক্লায়েন্ট লিঙ্কেজ যেখানে নেই সেখানে রাজনীতিবিদরা খুব আগ্রহী হয় না। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা, সেইখানেই আমাদের কাজটা। রাজনীতিবিদরা ইন্টারেস্ট তখন হবে যখন একটা গণসংগঠন হিসাবে একটা আমাদের মতো যারা সমাজের এইসব কাজ করি আর কি, নদী বাঁচানো, তখনই হবে যদি নদী বাঁচাওয়ের আন্দোলনে এত মানুষ শরিক হয় যে তাদেরকে এলিয়েনেট করাটা রাজনীতিবিদদের পক্ষে অসহ্য হবে। একদমই তাই। তো তোমাদের এখন কি সেই ভলিউমে জনসমর্থন হয়েছে? সেই ভলিউমে হয়নি, এটা বলা একদম ঠিক হবে না, তবে আগের থেকে অনেকটাই বেড়েছে সচেতনতা। কারণ আমরা কত 2 থেকে 3 হয়েছে নাকি? ওরকমই আর কি, আগে যখন লোক পাওয়া যেত না, এখন লোকটা পাওয়া যাচ্ছে এবং সাউন্ড হচ্ছে। তার কারণ পঞ্চায়েত স্তরেও ঘেরাও হচ্ছে অফিসগুলো। কারা করছে? গ্রামের লোকরাই করছে। এখন অনেক ক্ষেত্রে মন্ত্রীও ঘেরাও হয়েছে, এখন তারা খুঁজে বার করছে এতদিন তো ঘেরাও হতো না, এখন কি করে ঘেরাও হচ্ছে। তো এই সেন্সটা আসছে মানুষের কাছে। তো পুলিশ তোমাদের বাড়িতে করানো যাচ্ছে না ফর ইনস্টিগেটিং? না, করা সেরাম নাড়েনি, তবে পুলিশ পাঠানো হয়েছিল। আমার ছবি আছে এবং তার এভিডেন্স আছে। অ্যারেস্ট করেছিল? না, অ্যারেস্ট করেনি, থানায় ডাকা হয়েছিল। গেছিলে?
হ্যাঁ, আমরা এনএইচআই এর অফিসে একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম। মানে প্রথমে ওরা ভেবেছিল যে এনএইচআই অবরোধ করছি আমরা, তো ওখানে মৎস্যজীবী অল্প অল্প মানুষ জমতে জমতে একটা অনেক মানুষ জমায়েত হয়ে যায়, এবং আমরা আমাদের ওই দিনের প্রোগ্রামটাই ছিল এনএইচআই যাব, গিয়ে তাকে ডেপুটেশনটা দেব। এখানে 23,000 কিউবিক মিটার ডেব্রিজ ফেলা হয়েছে, সেটা টেন্ডার কপিতে লেখা আছে পরিষ্কারভাবে, যে কোম্পানি এই কাজটা করবে তাকে ডেব্রিজটা তুলতে হবে। সেই কোম্পানি সেই কাজটা করেন, তাই নাব্যতাটা কমেছে, একটা বাধাপ্রাপ্ত হয়েছে, নাব্যতা কমেছে। আমাদের কৃষ্ণগড়ের অনতি দূরে যে গ্রামটা আছে শম্ভুনগর, সেই শম্ভুনগরের নতুন শম্ভুনগরের যে গ্রামটা পশ্চিমপাড়া পূর্বপাড়া, এটা পুরোটাই মৎস্যজীবীদের বাস। তাহলে এই মৎস্যজীবীরা তো কারুর না কারুর ভোটার, এবং এরা যখন মাছ পাচ্ছে না, মানে ওদের ইন্টারভিউ করা আছে আমাদের, মানে আমাদের অ্যাজ পার রেকর্ডেড রাখার জন্য, তারা বলছে একটা টাইমে ওরা 700, 800, 1000 টাকা করে পার ডে ইনকাম করতো। এই কারণে, এগুলো তো পলিটিক্যাল কারণ, এগুলো তো মানতে হবে যে এই কারণে জলস্তরটা কমেছে, তারা মাছ পাচ্ছে না, তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। তাদের এখন ডেলি রোজ হচ্ছে 40 থেকে 45 টাকা পকেট থেকে বার করে দেখাচ্ছে। তাহলে একটা টাইমে সে যখন লোন নেয় এটার ওপর বেস করে, বা তার মেয়েকে একটা উচ্চ স্কুলে বা ইয়েতে পড়ায়, বা তাদের যেসব ডাক্তারি খরচ টরচ থাকে, এগুলো তো সব ক্যালকুলেশন হয় তার ইনকামের ওপর। সেটা যখন 700, 800 থেকে 40-45 টাকায় নেমে যায়, তখন এই মাইক্রো ফাইন্যান্সগুলো ওদের বাড়িতে ঢুকে যায়। এই মাইক্রো ফাইন্যান্সের লোন নেয়, সেই লোন নিতে নিতে চক্রবৃদ্ধি হারে যখন বেড়ে যায়, তখন আর তারা মানে তাদের টিকে থাকা দায় হয়ে যায়। তখন তার ছেলে, তার পরিবারকে তারা বাইরে পাঠাতে বাধ্য হয়। কেউ কেরাল যাচ্ছে, কেউ গুজরাট যাচ্ছে, কেউ ব্যাঙ্গালোরে আনস্কিল লেবার হয়ে কাজ করতে যাচ্ছে, এবং তারা ওই কফিনবন্দি হয়ে আবার ফিরছে, যেহেতু তারা স্কিল নয়, ওখানে গিয়ে মৃত্যু হচ্ছে। বিভিন্ন কারণ আছে, তো এই কারণগুলো পুরোটাই রাজনৈতিক কারণ। এখানে দাঁড়িয়ে মানে গণচেতনা বাড়াতে গেলে এই রাজনৈতিক যারা রাজনীতি করেন মূল স্ট্রিমে, তাদেরকেই আমরা হ্যামার করি। বুঝতে পেরেছি। এই পশ্চিমবঙ্গে এই ধরনের নদী আন্দোলন কতগুলো সংগঠন করছে এই মুহূর্তে? প্রথম দিকে আমরা যখন শুরু করেছিলাম তখন নির্দিষ্টভাবে কয়েকটা জেলায় হচ্ছিল, আমাদের জেলায়ও হচ্ছিল, কিন্তু সেটা কখনোই সেভাবে মাত্রা পায়নি। কিন্তু 2020 পরবর্তী, কোভিড পরবর্তী সময়ে আমরা ইদানিং যেটা দেখছি যে রাজ্য জুড়ে কিন্তু নদী আন্দোলনটা আগের তুলনায় অনেক বেশি তাদের কার্যকলাপ বাড়িয়েছে। সর্বত্র হয়েছে এমন দাবি করছি না, কিন্তু যেহেতু এখন আমাদের নিজেদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন একদম সেটা আছে। মাঝে মাঝেই দক্ষিণবঙ্গের নদীগুলোর কমিটিগুলো নিয়ে সম্মেলন, উত্তরবঙ্গের নদীগুলোকে নিয়ে সম্মেলন, রাজ্য জুড়ে সমস্ত নদীগুলোকে নিয়ে সম্মেলন, এগুলো হচ্ছে। আপনি আগে যে প্রশ্নটা করছিলেন কোনো রাজনৈতিক দলের আমাদের বেশি সমর্থন করে কিনা, বিষয়টা ঠিক একটু অন্যভাবে যদি বলি, আমরা কিন্তু এখন আমরা চাইছি আমাদের কর্মসূচিগুলো যখন হবে তখন রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক আমাদের সাথে, এবং তাদের কর্মসূচিতে আমাদের দাবিগুলো রাখুক। কোনো রাজনৈতিক দল যদি অঞ্জনা নদীর কথা বলে, কোনো রাজনৈতিক দল যদি দেওয়াল লেখে জলঙ্গি নদী নিয়ে, আমরা যে রাজনৈতিক দলই করি না কেন আমরা সেটাকে ছবি তুলি এবং ফেসবুকে পোস্ট করি। এটা আমরা করি, কারণ যখনই কোনো রাজনৈতিক দল, তিনি যে দলের লোক হোক, তিনি যদি নদীকে কেন্দ্র করে কিছু বলেন, আমরা ওটাকে সঙ্গে সঙ্গে ছড়াই। কারণ আমরা মনে করি পলিটিক্যাল লোকগুলো যতক্ষণ পর্যন্ত এই কাজটা সিরিয়াসলি না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা 200, 500, 2000, 5000 মানুষ আমরা এই কাজটাকে কিছু করতে পারবো না। যেই ভাবনা থেকে আমরা গত বছর থেকে আমরা একটু চেষ্টা করছি, যেমন মৎস্যজীবী সমবায় সমিতি, নদিয়া জেলা মৎস্যজীবী সমিতি, তারা সম্মেলন করলো, তাদের জেলা সম্মেলন। আমরা তাদেরকে বললাম আমাদের নদীর ধারে করো, তারা নদীর ধারে করলো। একটা বিরাট অংশের মানুষ, নিঃসন্দেহে তারা পলিটিক্যাল পার্টির হোক, অসুবিধা নেই, আমরা চাইছি সব পলিটিক্যাল পার্টির এরকম অর্গানাইজেশনগুলো নদীর ধারে তারা সম্মেলন করুক। আমরা সেখানে যাচ্ছি, তা আমরা গিয়ে বক্তব্য রাখছি, তাতে সেটা কোন দলের আমাদের দেখার দরকার নেই। আমরা এটা করছি কারণ আমরা চাইছি এই মুভমেন্টে রাজনীতিটা ঢুকুক, কারণ অরাজনৈতিক বলে কিছু হয় বলে আমরা বিশ্বাস করি না। রাজনীতি সচেতন আন্দোলন আমাদের নদী আন্দোলন। তো অন এ স্কেল অফ 10,
যদি তোমাকে বলি যে তোমার সাকসেসটাকে মাপো, তাহলে তোমরা কি এখনো শূন্য থেকে একটু এগিয়েছো? আমাদের বেশ কিছু দাবির মধ্যে যেমন আমরা যেটা পেয়েছি সেটা আমি আগে বলি। পাইনি সংখ্যাটা এখনও অনেকটাই। সেটা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ পরিবেশ দপ্তরের চেয়ারম্যান কল্যাণ রুদ্র মহাশয়, তার সঙ্গে দীর্ঘ মিটিং করি। আমাদের কর্মীরা তাদের সঙ্গে মিটিং করে আমরা প্রস্তাব দিই। আমাদের এখানে জলঙ্গি নদীতে ইমার্শন ঘাটটাও এখানে থাকে। এখানে ঠাকুর বিসর্জন হয়। ঠাকুর বিসর্জন হয়ে কোনোদিনই এটা আর কি তোলা হতো না, ওই জলেই ওইটা পড়ে থাকে। সেইটা আমাদের দাবি ছিল যে এইটা সঙ্গে সঙ্গে ক্রেন দিয়ে তুলে নেওয়া। এটা দীর্ঘদিন দাবি করার মানে জানানোর পর যখন হচ্ছে না, আমরা ওনার সঙ্গে মিট করি এবং এই কাজটা আমরা হয়। দুই হচ্ছে বাঁধাল বলে একটা জিনিস ছিল, মানে বাঁধাল হচ্ছে এখানে কোনো মৎস্যজীবী না, একটা প্রভাবশালীরা কী করতো, ওই নদীটাকে আড়াআড়ি বাঁধ দিয়ে দিত এবং জল যখন বর্ষাকালে জল বাড়ে, এই সময় মাছের পেটে মাছের ডিমটা যখন হয় তখন এই জল বাড়ার সঙ্গে সঙ্গে এরা ভাগীরথীর দিকে চলে যেত। শম্ভুনগরের ওখানে পুরো ওই 21 দিন ব্যাপী ওখানে ডুবুরি এনে, মানে মুর্শিদাবাদ থেকে ডুবুরি এনে এবং ঘাট দিয়ে সেই মানে বাঁশ এনে ওই বাঁধাল দেওয়া হতো এবং তলায় চাইনিজ নেট দিয়ে পাশের যে বাফার জোনটা থাকে সেখানে পরীক্ষা কাটা হতো। এইবার যখন মাছের এই 21 দিন বা 30 দিন বাদে যখন মাছের লাখ লাখ মাছের ডিম ফেটে মানে যখন জলস্তর আবার কমে যেত, তখন আবার জলঙ্গিতে ঢোকে। এটা হচ্ছে প্রবণতা ছিল। সেই সময় ওই ওখানে বাধাপ্রাপ্ত হয়ে ওই পরীক্ষাতে জমা হতো। সেইটা মৎস্যজীবীদের সেখানে নিষেধ করা হতো ওখানে মাছ ধরতে দেওয়া, এবং এই মাছ তুলে তারা বাইরে কলকাতা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত। তো এইটা বাঁধাল ছিল বিশাল একটা বড়, এটা সিন্ডিকেটের মতো একটা থেকে শুরু করে, আমরা যেটার কথা বলছি এটা প্রথম, এটা থেকে শুরু করে মুর্শিদাবাদ অবধি 47টা বাঁধাল সরকারিভাবে মানে রেকর্ডেড যে 47টা বাঁধাল আছে। সেখানে কৃষ্ণগড় সাব ডিভিশনে আমরা এসডিও এবং সেই সময়কার ডিএম এর সহযোগিতায় এই বাঁধালটা তুলতে পেরেছি, যার ফলে মৎস্যজীবীরা মাছের আগে যেমন যেটা বলছিলাম 40 টাকা, সেটা এখন বেড়ে 200-300 টাকায় এসছে। তেমনি ন্যাশনাল হাইওয়ে যেটা বললো 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে এখন 12 হয়েছে, সেইটাও মাটি তোলার কাজটাও আমরা আংশিকভাবে সম্পন্ন করতে পেরেছিলাম। তারপরে বর্ষার কারণে জলটা বেড়ে যায়, যার ফলে সেই কাজটা সম্পন্ন হয়নি। আমাদের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের NHAI এর কাছ থেকে আমরা অর্ডার কপি পাস করিয়ে নিয়ে এসেছি। সেটা এই বছর করার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত হয়নি, তার জন্য ফোনাফুনি বা মেল চলছে। এরকম কিছু কিছু সাকসেস আমরা পেয়েছি নদী আন্দোলন করে। তারপরে মানে ইট ইজ neither a hopeless situation nor you are in a position today to say that we are brilliantly hopeful. Yes. So we stand there. Yeah. Thank you very much for joining me. আপনাকেও কৃষ্ণনগরে আসার জন্য এবং না